আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এক দারুণ রোমাঞ্চকর যাত্রায় বের হতে চলেছি। এই যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন ভারতের রণক্ষেত্রে, আর এখন এসে পৌঁছেছে আধুনিক স্পোর্টস সায়েন্স এবং জাতীয় পর্যায়ের অত্যন্ত সুশৃঙ্খল প্রতিযোগিতার ময়দানে। এটি নিছুকেই ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো গল্প নয়, বরং কিভাবে মানুষের ভেতরে থাকা লড়াই করার আদিম প্রবৃত্তির যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক নিয়মকানুন, বিজ্ঞান ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপ নিয়েছে, তারই এক অসাধারণ বিশ্লেষণ। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রাচীন যুদ্ধের উৎস, মন ও পেশির মেলবন্ধন, আধুনিক স্পোর্টস একাডেমি, শক্তির বিজ্ঞান এবং সবশেষে জাতীয় নিয়ম ও প্রশাসন। চলুন মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই আসা যাক পর্ব 1-এ, প্রাচীন যুদ্ধের উৎস এবং কালারিপায়াত্তুরের ঐতিহাসিক ঐতিহ্য। বালুকাময় উন্মুক্ত সৈকতে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লড়াইয়ের এই দৃশ্যটি একবার কল্পনা করা যাক। এটাই হলো সেই প্রাচীন মার্শাল আর্ট ক্যালারিপায়াত্তু। আজ থেকে ৩,০০০-এরও বেশি বছর আগে সঙ্গম যুগে কেরালার বুকে এই শিল্পের জন্ম হয়েছিল। সে সময় এটি শুধুমাত্র কোনো সাধারণ খেলা ছিল না, বরং যুদ্ধবিদ্যা এবং নিজেদের সম্প্রদায়কে রক্ষা করার এক পরিপূর্ণ ও কার্যকরী পদ্ধতি হিসেবেই এর বিকাশ ঘটেছিল। তখনকার দিনে এই যুদ্ধবিদ্যা কিন্তু আজকের মতো শুধু কয়েকটি শারীরিক কৌশল বা মুভমেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি চলত গুরুকুল পদ্ধতির মাধ্যমে। গুরুকুল ব্যবস্থায় শিক্ষার্থীদের শুধু তলোয়ার বা বর্শা চালানোই শেখানো হতো না, বরং গুরুর সান্নিধ্যে থেকে জীবন দর্শন, আধ্যাত্মিকতা এবং আয়ুর্বেদের মতো চিকিৎসা বিজ্ঞানেরও নিবিড় পাঠ দেয়া হতো। এটি ছিল আক্ষরিক অর্থেই জীবনযাপনের একটা সম্পূর্ণ পদ্ধতি। এবার আসি দ্বিতীয় পর্বে, মন ও পেশির মেলবন্ধন। এখানে যোগব্যায়াম এবং অরা বা সূক্ষ্ম শক্তির ভূমিকার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ইন্টারন্যাশনাল এডুকেশনাল অ্যাপ্লাইড সায়েন্টিফিক রিসার্চ জার্নালের মতে প্রাচীন যোগব্যায়াম এবং মার্শাল আর্টকে যখন একসাথে যুক্ত করা হয়, তখন তা কেবল শরীরের শক্তিই বাড়ায় না, বরং ভেতরের অরা বা সূক্ষ্ম শক্তির বলয়কেও বহুগুণ শক্তিশালী করে তোলে। যোগ এবং মার্শাল আর্টের এই হাইব্রিডাইজেশন মানুষের আবেগের ভারসাম্য আর আত্মরক্ষার ক্ষমতা দুটো ক্ষেত্রেই অভাবনীয় উন্নতি সাধন করে। ৩,০০০ বছর আগের কালিপায়াত্তুর মতো শিল্পের উৎপত্তি থেকে শুরু করে অনেকটা পথ পেরিয়ে ১৯৮৪ সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের মতো নিয়ামক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রাচীন যোগব্যায়ামের সাথে আধুনিক বায়োমেকানিক্স বা জীব বলবিদ্যার একেবারে নিখুঁত বৈজ্ঞানিক একীকরণ ঘটছে। প্রাচীন যুদ্ধক্ষেত্র থেকে আধুনিক গবেষণাগার পর্যন্ত এই বিবর্তনের গল্পটা সত্যিই দারুণ। তৃতীয় পর্বে আমরা দেখব আধুনিক স্পোর্টস একাডেমিগুলোকে। কিভাবে এই শৃঙ্খলার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে, সেটাই এখন মূল বিষয়। প্রাচীন সৈকতের সেই উন্মুক্ত লড়াই আজ নবভারত একাডেমির মতো আধুনিক মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং হাবের রূপ নিয়েছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। আজকাল পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাঙের ছাতার মতো প্রচুর ভুয়ো কারাতে ইনস্টিটিউট গজিয়ে উঠেছে। এরা স্রেফ টাকার বিনিময়ে নকল ব্ল্যাক বেল্ট বিক্রি করে শিক্ষার্থীদের প্রতারিত করছে। ঠিক এই জায়গাতেই নবভারত একাডেমির মতো খাঁটি প্রতিষ্ঠানগুলো একটা বড় পার্থক্য গড়ে দেয়। এখানে শুধু উশু বা জুডো শেখানো হয় না, বরং একটা কাঠামোবদ্ধ পরিবেশে প্রকৃত অ্যাথলেট তৈরি করা হয়। এই খাঁটি একাডেমিগুলোর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এদের কঠোর শৃঙ্খলা। নবভারত একাডেমির মতো জায়গায় একাডেমির বাইরে ক্ষমতার অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং ট্রেনারদের প্রতি সম্মান প্রদর্শন করাটা বাধ্যতামূলক। আর এই প্রাতিষ্ঠানিক নিয়মানুবর্তিতায় একজন শিক্ষার্থীকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের মতো সরকারি সংস্থার সাথে যুক্ত করে, যা পরবর্তীতে জাতীয় টুর্নামেন্ট এবং এমনকি সরকারি চাকরির দারুণ সুযোগ তৈরি করে দেয়। তাই ওই ভুয়ো দোজোর ফাঁদে পা দেওয়া মানে কিন্তু নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করা। এবার আমাদের চতুর্থ পর্ব, শক্তির বিজ্ঞান। আধুনিক অ্যাথলিটদের শারীরিক ক্ষমতা কিভাবে মাপা হয় সেটা একটু দেখে নেওয়া যাক। বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণায় এখন জুডোকা এবং রেসলারদের শারীরিক ক্ষমতা একেবারে নিখুঁত বৈজ্ঞানিক উপায়ে মাপা হয়। হাতের গ্রিপের শক্তির জন্য ব্যবহার করা হচ্ছে হ্যান্ড গ্রিপ ডায়নামোমিটার, কাঁধের শক্তির জন্য পুল আপ টেস্ট এবং পিঠ ও পায়ের শক্তির জন্য ব্যাক লেগ ডায়নামোমিটার ব্যবহৃত হচ্ছে। মানে প্রতিটি পেশির শক্তির জন্যই রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক যন্ত্র এবং একেবারে নিখুঁত পরিসংখ্যান। এখানে আন্দাজের কোনো জায়গা নেই। ঐতিহ্যবাহী পদ্ধতির সাথে এর পার্থক্যটা তাহলে কোথায়?
আগে মূল্যায়ন নির্ভর করত পুরোপুরি একজন গুরুর পর্যবেক্ষণের ওপর। তিনি শিষ্যের ক্ষিপ্রতা, অরা আর কৌশলের গুণগত মান বিচার করতেন। কিন্তু আধুনিক পদ্ধতিতে চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখানে ডাইনামোমিটার, স্ট্যান্ডার্ডাইজড ফিটনেস টেস্ট আর পরিসংখ্যানমূলক বিশ্লেষণের মাধ্যমে পাওয়া হার্ড ডেটা বা কঠোর উপাত্তের উপর ভিত্তি করে খেলোয়াড়ের সক্ষমতা মাপা হয়। এটা সত্যিই এক বিশাল রূপান্তর। সবশেষে পঞ্চম পর্বে আমরা আলোচনা করব জাতীয় নিয়ম ও প্রশাসন নিয়ে। প্রশাসনিক বাস্তবতা আসলে ঠিক কতটা কঠিন সেটাই বা দেখা যাক। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া বা SGFI এর মতো গভর্নিং বডিগুলো টুর্নামেন্টের জন্য বেশ কঠোর নিয়ম জারি করে। প্রতিযোগিতায় জাতীয় মানের সরঞ্জাম ব্যবহার করাটা বাধ্যতামূলক। প্রতিটি দলের জন্য 2টি ভিন্ন রঙের জার্সির সেট থাকতেই হবে। আর সবচেয়ে বেশি কড়াকড়ি হলো বয়স যাচাইয়ের ক্ষেত্রে। জন্ম সনদের পাশাপাশি কোনো রকম সন্দেহ হলে সরাসরি সরকারি হাসপাতালে গিয়ে পুনরায় মেডিকেল পরীক্ষা বা রি-এক্সামিনেশন করতে হয়। জাতীয় মঞ্চে মেধার পাশাপাশি এই নিয়মগুলো মেনে চলাটাও কিন্তু সমান জরুরি। অ্যান্টি ডোপিং বা শক্তিবর্ধক ওষুধের ব্যবহার রোধ করার প্রক্রিয়াটিও এখন অত্যন্ত নিশ্চিত। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই প্রথমে অ্যাথলিটদের নমুনা সংগ্রহ করে। তারপর ল্যাবরেটরি মাত্র 24 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে রিপোর্ট পাঠায়। এরপর 48 ঘন্টার মধ্যে রেজাল্ট ফেডারেশনকে জানানো হয় এবং সব শেষে ফেডারেশন লিখিতভাবে সেটা অ্যাথলিটকে জানিয়ে দেয়। আধুনিক ক্রীড়া প্রশাসনের এটা অত্যন্ত সিরিয়াস একটা দিক। এই 5 সংখ্যাটা বিশেষভাবে লক্ষণীয়। বয়স জালিয়াতির মতো প্রতারণা আধুনিক স্পোর্টস ম্যানেজমেন্টে একদমই ক্ষমার অযোগ্য অপরাধ। দ্বিতীয়বার ধরা পড়লে একজন অ্যাথলেটকে সর্বোচ্চ 5 বছরের জন্য ব্যান বা নিষিদ্ধ করা হতে পারে। আধুনিক স্পোর্টসে যে প্রতারণার কোনো স্থান নেই, এই কঠোর শাস্তি তারই একটা বড় প্রমাণ। তবে এত কড়া নিয়মের মাঝেও সর্বোচ্চ প্রশাসনিক স্তরগুলো কিন্তু তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, STC এবং NSTC এর মতো দারুণ কিছু প্রমোশনাল স্কিম পরিচালনা করে। এর মূল লক্ষ্য হল 8 থেকে 18 বছর বয়সী তরুণ প্রতিভাদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা। কিন্তু এই সুযোগগুলো পেতে হলে সঠিক ও স্বীকৃত একাডেমির সাথে যুক্ত থাকাটা ভীষণ জরুরি। যারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে বেল্ট বিক্রি করা ওই ভুয়ো প্রতিষ্ঠানগুলোর শিকার হয়েছেন, তাদের উচিত নবভারত একাডেমির মতো খাঁটি ও প্রামাণ্য প্রতিষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের সত্যিকারের ক্রীড়া যাত্রাকে নতুন করে শুরু করা। তাহলে আজকের এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। একদিকে গবেষণাগারের ডাইনামোমিটার দিয়ে আমরা সূক্ষ্মভাবে পেশির শক্তি পরিমাপ করছি, অন্যদিকে টুর্নামেন্টে অত্যন্ত কড়া প্রশাসনিক নিয়ম প্রয়োগ করছি। এর মাধ্যমে হয়তো আমরা আধুনিক ও নিখুঁত এক ক্রীড়াবিদ তৈরি করতে পেরেছি। কিন্তু এই যান্ত্রিক প্রক্রিয়া হাঁটতে গিয়ে প্রাচীন গুরুকুলের সেই আধ্যাত্মিক সংযোগ আর সামগ্রিক অরা বা ভেতরের শক্তির কিছুটাকে আমরা হারিয়ে ফেলছি না? এটা সত্যি একটু ভেবে দেখার মতো বিষয়।